আপনি কি একটা স্টেপ নিয়ে দেখাইছেন যে অমুক জায়গায় অমুক ফ্যাক্টরি লক করা হয়েছে যেখানে পটকা বানায়? ওনারা যারা আসলে ঘন ঘন এই যে দেশের বাইরে যান, ওনারা কই থেকে টাকা পান? সেম ওয়ার্ড সে ইউজ করেছে, দুষ্টু দুষ্টু পোশাক, দুষ্টু দুষ্টু প্রশ্ন। তো দ্যাট টাইম আমি জাস্ট হামো করে কেটে দিয়েছি। অভিনেত্রীরা এসে, অভিনেতারা এসে তারা রান্না করছেন, এই রান্নাগুলো কি খাওয়ার যোগ্য হয়? আমাকে শাড়ি পরানোর পর আমাকে প্রোডিউসার ডিরেক্টলি বলছে যে আমি সোফায় বসালে তোমাকে তো শুধু সোফায় দেখা যায়, তোমাকে তো দেখা যায় না। কারণ আমি যখন টাকা পাবো না, আমি নোংরামি করে, তখন আমি তো করবো না নোংরামিটা। এটা একটা দারুণ কথা বলছিস। এমন না যে আমি একটা শো করেছি বলে আমি তার কেনা গোলাম হয়ে গেছে। আমি টাকার বিনিময়ে শো করেছি, যে আমাকে দেখতে মাছ সুন্দর লাগতে হবে, চুল উঠতে হবে, আমাকে নায়িকার মতো লাগতে হবে। ডিভোর্স হয়ে গেছে নাকি আছে, যেহেতু ছবি দাও না, যেহেতু ছবি দেয় না। ইন্টারনেট আসার সাথে সাথে তুমি এই স্ট্যাটাসগুলো ডিলিট করে দিও। তো আমি ভেবেছিলাম যে ওই দিন হয়তো আমি ব্যাক নাও করতে পারি। সবাই তো ব্যস্ত হচ্ছে তাহসানের ওয়াইফকে, তার এক্সকে এটা নিয়ে। অনেক কোয়েশ্চেন, কোনটা দিয়ে শুরু করবো আমি না বুঝতেছি না। ওকে, কেমন আছিস? খুব ভালো আছি ভাইয়া, এবং আমার খুব ভালো লাগছে যে ফার্স্ট টাইম আমি কোনো পডকাস্টে আসছি, সেটা আবার দ্য আরজে সালমান। আমি এক্সাইটেড বাট একটু নার্ভাসও, কারণ আমি জানি না আসলে আপনি আমাকে কি প্রশ্ন করবেন। ভালো ভালো প্রশ্ন করবো। দেখ, আমি তো রেডিও ছাড়লাম 2016-তে, এবং আবার 25 সালের শুরুতে এসে পডকাস্ট স্টার্ট করলাম। মাঝখানে আসলে মানে মিডিয়া অনেক চেঞ্জ হয়েছে, স্পেশালি এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষজন, আমার কাছে মনে হয়েছে যে পপুলার হওয়ার জন্য মানে যতভাবে অশ্লীল, মানে একটা জিনিস তো হইলো আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি কট্টু করতে পারি, কট্টু করতে পারি না। মানে এখন মানুষ আসলে কি করছে, এবং জানি না, তোর তো এটা জানার কথা, কারণ তুই উপস্থাপিকা, এবং যারা আসলে আমাদের এখানকার উপস্থাপক ওনারাই প্রশ্ন করছেন আপনার ভ্যানিটি ব্যাগে কি আছে। তারপর আরো 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 অনেক মানে ডিসগাস্টেড লাগে আমার কাছে যে এগুলো কি প্রশ্ন করছে। মানে এই চেঞ্জটা কিভাবে হইলো, মানে এরকম ছিল না মনে হয়। এটা আসলে কি রিলসের যুগ হতে মানুষ খুবই মানে এখন পেশেন্স নাই যে আমি অনেকক্ষণ ধরে কিছু দেখবো, জাস্ট কয়েক সেকেন্ড দেখে সুইচ করে যাচ্ছে। সো ওই জায়গা থেকে মানুষকে অ্যাট্রাক্ট কিভাবে করা যায়, এখন মানুষের ভ্যানিটি ব্যাগে কি আছে সেটা ততক্ষণ পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আমি একজন গেস্টকে ডেকে খুব ইনোসেন্ট ওয়েতে বললাম যে আচ্ছা একটা রেগুলার লাইফ মেনটেন করার জন্য আপনি ব্যাগে কি কি ক্যারি করেন প্রতিদিন, অতটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু একজন গেস্টকে ডেকে যখন বলবো যে আপনি এই ড্রেসটা কোথা থেকে কিনেছেন, কত টাকা দাম নিয়েছে, আপনি জুতা পরেছেন কত টাকা দাম নিয়েছে, আপনার ইনকাম কত মান্থলি, ইটস লাইক এই ধরনের প্রশ্নের কারণে আসলে অনেক শো ছাড়তেও হয়, ছেড়েওছি আমি। কারণ আমার পক্ষে তো আসলে সম্ভব না একজন গেস্টকে ডেকে এনে জিজ্ঞেস করা যে আপনার এই পোশাকটার দাম কত। সো এখানে শো ছাড়তে হয়, কিছু করার নেই। তো এইটা তো একটা ভ্যালুজের ব্যাপার। এখন ধর তুই যদি একটা শো ছেড়ে দেস, ওই কাজটা তো আরেকজন পেয়ে যায়, এটাও তো একটা কম্পিটিশন। করছে তো। সো তখন এই ব্যাপারটাকে নিজেকে কিভাবে বুঝাস? কারণ একটা শো করলেই নিশ্চয়ই এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট আসে। ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, আবার ওই যে উপস্থিতি, স্ক্রিনে থাকার যে ব্যাপারটা সেটা তো লাগেই। মিডিয়াতে কাজ করতে গেলে স্ক্রিনে না থাকলে কোনো ভ্যালু নেই। সো সেখানে যত বেশি শো তত বেশি স্ক্রিনে থাকা। বাট আমি শুরুর দিকে যখন স্টার্ট করেছিলাম টেলিভিশন ক্যারিয়ার, তখন আমি অনেক চিন্তা করতাম যে অনেক শো করব, অনেক চ্যানেলে কাজ করব, কিন্তু পরে আমি বুঝলাম যে না, আসলে এভাবে করে কিছু হবে না। যদি শো করি তাহলে একটু বেছে বেছে ভালো শোই। এটা খুবই লেম কথা একজন উপস্থাপক বলতেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে বেছে বেছে শো করা ইটস নট পসিবল। বাট স্টিল আমার জায়গা থেকে আমি ট্রাই করি। যেমন যেটা বললাম যে আমি শো ছেড়েছি, এই ধরনের প্রশ্ন করতে আমাকে বলা হয়েছে, এই কারণে আমি শো ছেড়ে দিয়েছি, এবং এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই যে আমি কেন ছাড়লাম। এটা তো আরেকজন করছে, সে তো ফেমাস হয়ে গেল। তুই পুরো দায়টা কি তাইলে আসলে প্রোডিউসারদেরকে দিচ্ছিস? না, পুরো দায়টা প্রোডিউসারের না। প্রোডিউসারও তো একটা প্রেশারের শিকার যে তুমি একটা শো বানাবা, এটাকে 1 মিলিয়ন ভিউজ হতে হবে। এখন এটা কোনো না কোনো জায়গা থেকে স্টার্ট হয়েছে, হয়তো কোনো উপস্থাপক, কোনো চ্যানেল বা কোনো প্রোডিউসার স্টার্ট করেছে যে এই ধরনের লেম কোশ্চেন করলে ভাইরাল হওয়া যায়। সেটাকে দেখে রাতারাতি সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, উপস্থাপক, এখন তো আসলে কি উপস্থাপক আর কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে পার্থক্য অনেকেই বোঝে না। সব কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে বিভিন্ন জায়গায় শো উপস্থাপনা করানো হচ্ছে। সো তারা মিলিয়ে ফেলছে
ফেলছে বা গুলিয়ে ফেলছে। সো ওই জায়গাটায় আসলে একটা ফারাক আছে। যারা উপস্থাপক, যারা রিয়েলি আসলে টেলিভিশনের উপস্থাপক, তারা কখনো এই ধরনের ভাইরাল কন্টেন্টে ভাষায় বলে আমার মনে হয় না। অনেকেই আছে অনেক ভালো ভালো কাজ করছে, তারা তাদের মুখ দিয়ে আপনি কখনোই এটা বলাতে পারবেন না যে এখন সে কি প্রশ্ন, সেটাও আমার বলতে খারাপ লাগছে যে আপনার মাসিক ইনকাম কত। সো এটা আপনি যদি কোনো ভালো উপস্থাপক হয়, ভালো বলতে যারা টেলিভিশনে কাজ করেছে অনেক বছর, সো তাদেরকে দিয়ে আপনি কখনো এটা বলাতে পারবেন না। আপনি আপনার কবে ডিভোর্স হচ্ছে, কবে আপনি বিয়ে করছেন, কবে বিয়ে করছেন, কবে বিয়ে করছেন, ঠিক আছে, কিন্তু ওটাকে প্রেসারাইজড করা বলতেই হবে, বা অমুকের সাথে আপনার কি ছিল, মানে কি বলবো আসলে যাতা প্রশ্ন। সো আমি মাঝখানে একজনকে দেখলাম, মানে ফেসবুকে স্ক্রল করে করে আসলো, একজনকে দেখলাম এরকম এক কন্টেন্ট ক্রিয়েটরকে প্রশ্ন করছে, আচ্ছা শুনলাম আপনাদের নাকি ডিভোর্স হচ্ছে, তো আপনারা পাবলিকলি ঘোষণা দিচ্ছেন না কেন? ভাই মানে এইটা আমি জেনে কি করব আসলে? সেটাই, আমার এটা তো পার্সোনাল লাইফ না, আমি কখন ঘোষণা দিব কখন দিব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সো আমি তো ডিরেক্টলি একটা অতিথিকে বলতে পারি না যে আপনি কেন ঘোষণা দিচ্ছেন না, ইটস টোটালি তার ব্যাপার। সো এই কাজগুলো এখন হচ্ছে, এবং এটার জন্য দায়ী আসলে কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা স্টার্টটা করেছিল। কিছু তারকা তাদেরকে প্রশ্রয় দিয়েছে, উত্তর দিয়েছে, এবং সেখান থেকে শুরু। এখন অনেক টেলিভিশনের প্রোডিউসাররাই চায় যে আমি এরকম একটা ভাইরাল শো করব। তো এই ভাইরাল শো করলে কি অ্যাড পাওয়া যায়? মানে আমি আসলে বুঝতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে কিছু রেভিনিউ আসে, কিছু পরিচিতি আসে, অফিস থেকে হয়তো কিছু স্যালারি ইনক্রিজ হয়। না মানে ফর এক্সাম্পল এই উপস্থাপিকা আমি ধরে নিলাম তিনি প্রেসারে এই প্রশ্নটা করছেন বা তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমি বুঝলাম যে তাকে ইনস্ট্রাকশন যিনি দিচ্ছেন প্রোডিউসার, তারও এক ধরনের প্রেশার আছে যে তোমার সাথে ভিউ হয় না কেন, সো ভিউ বাড়াইতে হলে তোমার এটা করতে হবে। সো যিনি করছেন, টেলিভিশন দিয়েছেন বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, তিনি কিছু ইনভেস্টমেন্ট করেছেন, তারও পয়সা দরকার, কিন্তু তার পয়সাটা আসে আসলে কোত্থেকে? তো হলো ভিউজ, আরেকটা তো হলো মানে বিভিন্ন ব্র্যান্ডগুলো স্পন্সর করে। সো এই ধরনের শোতে ব্র্যান্ডগুলো যে স্পন্সর করছে, আমি দেখলাম যে এই মানহীন শোতে, যেগুলো আমি আসলে মানহীনই বলবো, আমার কাছে আর ভালো কোনো ভাষা নাই, সো এই শোগুলোতে ভিউজ হচ্ছে বলে ব্র্যান্ডগুলো টাকা ঢালছে। সো তাহলে পুরো ইকোসিস্টেমটা এরকম দাঁড়ায় যাচ্ছে যে মোটামুটি আপনি অশ্লীল জিনিস নিয়ে কথা বলেন, মানে তাহসান আর রোজার কি হইলো, মানে আমি দেখলাম বাংলাদেশের একটা পপুলার প্ল্যাটফর্ম, তারা আসলে এক্সকে নিয়ে কথা বলছে, ও মাই গড, এনে আবার একটা টক শো করছে, এবং সেখানে বলছে যে আপনি প্লিজ একটু বলেন, সে বললো যে না আমি বলবো না। মানে কি রে ভাই, কি হচ্ছেটা কি আসলে? মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মানে এগুলোর তো একটা ভ্যালুজের জায়গা আছে, লিমিটেশন থাকাটা উচিত। সেটার কোনো ব্যারিয়ার আসলে আমরা এখন আর রাখছি না, পুরোটাই মনে হচ্ছে একদম ওপেন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, যে সবার লাইফের মধ্যে আমাকে ঢুকতেই হবে, সেটা না ঢুকলে আমার ঘুম হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। বাট এটা তো হওয়া উচিত না। এখন এখানে অনেকেই দেয় যে অডিয়েন্স দেখে তাই আমরা করি, কিন্তু রুচি তৈরি করার দায়িত্ব কাদের? এটা কিন্তু একটা টেলিভিশন মিডিয়া বলি বা টেলিভিশনের বাইরে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের দায়, মানে দায়িত্ব, আসলে রুচি তৈরি করার দায়িত্ব তো আমাদেরই। আমরা যেটা দেখাবো সেটাই তো ওরা দেখবে, আমরা না দেখালে তো ওরা দেখতে পারবে না। একসময় তো টেলিভিশনে অনেক ভালো ভালো কন্টেন্ট হতো, নাটক হতো, ওগুলো দেখি কি মানুষ বিনোদন পায়নি? পেয়েছে তো। তাহলে কেন আমার এই নোংরা জিনিসগুলো লাগবে বিনোদন দেওয়ার জন্য? কারণ আমরা রুচিটাকে ওভাবে তৈরি করছি। সো আমরা ব্যর্থ রুচি তৈরি করতে, সো ওই জায়গাটা ব্যর্থতার দায় নিতে হবে। হ্যাঁ, ওই যে একটা মাঝখানে একটা কথা খুব ভাইরাল হলো না, যে রুচির দুর্ভিক্ষ চলছে। সো মানে এবং যারা আসলে রুচি তৈরি করতেন তারাও বোধহয় এক ধরনের হাল ছেড়ে দিয়েছেন। মামুনুর রশিদ স্যারের যে কথাটা আপনি বললেন, স্যারের এই কথাটা নিয়ে আমিও একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এবং দেওয়ার পরে আসলে আমি যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছি, এবং এই মানুষটা একটা এত বয়স্ক একজন, একটা শ্রদ্ধেয় একজন মানুষ, বাংলাদেশের একজন লেজেন্ড, তাকে নিয়ে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেও আসলে কমেন্টকারীরা ছাড়েনি। সো এই হচ্ছে আমাদের আসলে বর্তমান অবস্থা। কিছু মানে এটা নিয়ে বলতে গেলেও ভয় লাগে। রাইট, স্ট্যাটাসের কথা আসলো, তুই তো অনেক কিছু নিয়ে স্ট্যাটাস দেস, এবং স্ট্যাটাসের কারণে তুই বিপদে পড়েছিস। মানে এটাও একটা ছোট বিপদ, এরকম বড় কি কি বিপদে পড়েছিস? বিপদ তো হয় আসলে হয় কি, সামাজিক দায়বদ্ধতা না আমি এড়াতে পারি না, আমি চুপ থাকতে পারি না। এটা আমার আসলে এটা আমাকে অনেকেই বলে, এটা আমাকে অনেকেই বলে যে তুমি একটু চুপ থাকো, দরকার নাই তো এগুলো নিয়ে কথা বলার। স্টিল আমার কাছে মনে হয় যে না, আমার আসলে কথা বলা উচিত, আমার একটা দায়বদ্ধতা আছে, আমি একজন সচেতন মানুষ, সচেতন নাগরিক, সেই জায়গা থেকে কথা বলা উচিত। এখন কিছুদিন আগে যে আন্দোলনটা হলো, আন্দোলনের 17 তারিখ থেকে আমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। 15 তারিখ থেকে না, 15 তারিখে একটা যেটা হচ্ছিল, তখন আমি শুটিং এ আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। তখন 16 তারিখটা আমি অবজার্ভ করলাম কি হচ্ছে, 17 তারিখে এসে আমি কনফার্ম হলাম কি হচ্ছে, দেন আমি লেখা স্টার্ট করলাম।
তারপরে তো ইন্টারনেট নেই, সো এই যে লিখেছি ওটা তো যারা আসলে তখন দায়িত্বে ছিলেন তারা কিন্তু ইন্টারনেট ইউজ করেছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে কে কি লিখেছে, আমরা কিন্তু নাই। পলকে পলকে ইন্টারনেট চলে গেছে। হ্যাঁ, তো আমাকে কিন্তু আমার দপ্তর থেকে ফোন এসছে, এবং কেন আসছে, কারণ আমি ওনাদের সাথে অসংখ্য প্রোগ্রাম উপস্থাপনা করেছি এবং আমাকে সবাই চেনে, যেহেতু আমি গভর্নমেন্টের অনেক শো উপস্থাপনা করেছি, রাষ্ট্রপতির শো উপস্থাপনা করেছি, সো ওই দপ্তরের ওই সেক্টরের সবাই মোটামুটি আমাকে চেনে। সো তাদের কথা হচ্ছে তোমাকে তো আমরা খুব ভালো জানি, তোমার খুব ভালো চাই না তোমার কোনো ক্ষতি হোক, সো ইন্টারনেট আসার সাথে সাথে তুমি এই স্ট্যাটাসগুলো ডিলিট করে দিও। সো বলে নাই যে আমার কাছে ইন্টারনেট আছে এসে ডিলিট করে দাও? না, এটা বলে না, ইন্টারনেট আসলে ডিলিট করে দিও। তো তখন আমি ভাবতেছি যে আচ্ছা এরা খুঁজে খুঁজে বের করছে কিভাবে যে কারা কি, কারণ ইন্টারনেট তো কারো থাকার কথা না। তো পরে আমি জানতে পারলাম যে না, তাদের কাছে ইন্টারনেট ছিল এবং তারা বসে বসে এটা হচ্ছে স্ক্রিনিং করেছে কারা কি লিখছে। আর যেহেতু আমি একটু নন তাদের কাছে, সো আমার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তারা সবাই ফ্রেন্ড লিস্টে ছিল, মিনিস্টার ছিল, সবাই ছিল, সো দ্যাট তারা দেখেছে। না সেটা তো তুই বললি হলো যে আইসিটি রিলেটেড যে মানুষগুলো তাদের কথা, সরকারের লোক। আইসিটি রিলেটেড না, মানে সরকার রিলেটেড লোক। বুঝলাম, সরকার রিলেটেড লোক, কিন্তু ওই গ্রুপটাতে, মানে যে গ্রুপটাতে আসলে বেশ মিডিয়া পরে আসছে, এটা তো আমি প্রথম ধাপ বললাম, তখন তো আমি থামিনি, তখন তো আবার যখন অ্যাক্টিভ হলো তখন তো আবার লেখালেখি শুরু হলো, এবং তখন আমি ফিজিক্যালি ফিল্ডে, আমার ছবিও হয়তো দেখেছে, তখন একটা গ্রুপ করলো কি আমার সাথে, প্রিভিয়াস যে আমি মিনিস্টারদের সাথে শো করেছি, আমি তো একজন উপস্থাপক, আমাকে যেখানেই ডাকা হবে শো করার জন্য আমি যাবো ডেফিনেটলি, আমি গভর্নমেন্ট শো পেলে আমি খুশি মনে করব, কেন করব না, কিন্তু সেটার সাথে তো আমার আসলে এথিক্যালি যখন আমার সাথে এটা মিলবে না, আমি তো সেটা প্রতিবাদ করব। এমন না যে আমি একটা শো করেছি বলে আমি তার কেনা গোলাম হয়ে গেছি, আমি টাকার বিনিময়ে শো করেছি, আমি একজন প্রফেশনাল উপস্থাপক। সো তারা সোশ্যাল মিডিয়ার যে মানুষগুলো, কিছু মানুষ, তারা প্রিভিয়াস সেই ছবি এবং বর্তমানে আমার আন্দোলনের ছবি দুটোকে মিলিয়ে হিপোক্রেট, হ্যান ত্যান, যতভাবে আমাকে আসলে হেনস্থা করা যায় সোশ্যাল মিডিয়াতে সেটা তো করেছি। এরপরে ফাইনালি এসে আমি দেখলাম যে মিডিয়ার যে গ্রুপটা ছিল সেখানে আমার পোস্ট নিয়ে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখে নেওয়া হবে, আমি অনেক বেড়ে গেছি, অনেক ধরনের আসলে কথা। আমি ওটাতে আসছিলাম, আলো আসবে যে গ্রুপটার কথা তুই বলছিস, ওটা তো তোর মিডিয়ার মানুষজন, মানে ইদার তোর সমসাময়িক কিছু হয়তো সিনিয়র, তাদের সাথে তোর অনেক কাজ করা হয়েছে, রাইট? এবং আমাকে দু একটা নাম বললে তারা আমাকে খুবই স্নেহ করে, আমি জানি না আসলে তারা কিভাবে ওই ধরনের স্ক্রিনশটের মধ্যে লাইক দেয় বা দেখে আসলে ওটার উপরে আবার কমেন্ট করে যে হ্যাঁ এরা বেশি বেড়ে গেছে বা কিছু। সো এটা আমি নামগুলো দেখছিলাম যে কার নাম নাই, মানে সোহানা সাবা থেকে শুরু করে শমিকা স্যার, অফকোর্স শমিকা স্যার তো, তারপরে ভাবনা, তারপর সাজু খাদেমের দেখছিলাম, হৃদি হক আমার বেশ পছন্দ, জায়েদ খান তো অফকোর্স, রোকেয়া প্রাচী তিনি তো আছেনই। এই নামগুলো দেখার পর আমার মনে হচ্ছিল যে দেখ, যারা মিডিয়াতে কাজ করেন, মানে অফকোর্স আমরা মুভিতে, নাটকে বা বিভিন্ন জায়গায় ভায়োলেন্স দেখি, আমি নিজেও তো একসময় মিডিয়াতে কাজ করতাম, আমার কাছে কিন্তু কম্পারেটিভলি মনে হয়েছে যে অন্যান্য সেক্টরের মানুষের চেয়ে মিডিয়ার মানুষজন কম ভায়োলেন্ট। ডেফিনেটলি হওয়া উচিত তো, তাই না? কারণ শিল্পী মানুষের মন তো আসলে এত হিংস্র হতে পারে না, কখনই হওয়া উচিত না। আর মিডিয়াতে যারা কাজ করে তারা সবাই শিল্পী, আমি মনে করি যে শিল্পী না হলে সে কেন কাজ করবে। এক্স্যাক্টলি, কিন্তু ওই কমেন্টগুলো দেখে না আমি দেখলাম যে গরম পানি মারতে হবে, ও মাই গড, ওই টাইমটা চিন্তা করলে আমার আসলে এখনো মনে হয় কান্না চলে আসবে। তো 5 আগস্ট যদি না হইতো তুই কই থাকতি? ওই দিন সকালবেলা আমি যখন বের হই, আমার একটা বিড়াল আছে, তো এখন আমি যখন বের হচ্ছিলাম তখন আমি আমার ছোট বোন, আমার কাজিন, ওকে আমি টেক্সট করছি যে, ওকে আমি ময়না পাখি ডাকি, ময়না পাখি আমি তো বের হচ্ছি, তুমি আপাতত খালামণিকে বললো না বা কাউকেই বললো না, যদি আমার কিছু হয় তাহলে তুমি শুধু আমার বিড়ালটাকে দেখো, তুমি মিমিকে দেখো। আমি স্ট্যাটাসটা দেখছি, একটা স্ট্যাটাসও দিছিলি তুই। ওইটা মানে ওই মোমেন্টে আমি জাস্ট বের হই, আমি তো জানি না যে এখন কিছু একটা হবে বা সবকিছু ঠিক হয়ে যাবে। সো আমি ভেবেছিলাম যে ওই দিন হয়তো আমি ব্যাগ নাও করতে পারি, আমি জাস্ট একটা ব্যাগ নিলাম, ব্যাগের মধ্যে 3-4টা বিস্কিটের প্যাকেট, 2টা পানি, কিছু চকলেট, স্যালাইন, কারণ আমি জানি না আসলে আজকে থাকতেও হতে পারে রাস্তায়। সো বাট হ্যাঁ, শাহবাগ পর্যন্ত পৌঁছাতেই জাস্ট নিউজটা আসলো যে না, উনি রিজাইন করেছেন, চলে গেছেন। সো দ্যাট ওই দিন তেমন কিছুই ঘটেনি। রাইট, পরে কি মিষ্টি কিনে তারপর? মিষ্টি কিনে না, আমি যে গ্রুপটার সাথে ছিলাম ওরা সবাই গণভবনের দিকে গেল, তো আমি গণভবনের দিকে ওদের সাথেই যাচ্ছিলাম, তারপরে হচ্ছে দেখলাম যে ওখান থেকে অনেক লুটপাট করে বের হচ্ছে মানুষজন, দেন আমি আর ওইদিকে না গিয়ে ব্যাক করলাম, কারণ আমি ভেবেছিলাম যে ওখানে হয়তো কেউ ওরা বিজয় উল্লাস করছে বা কিছু একটা ইভেন্ট, কারণ ইন্টারনেট তো বন্ধ, কি হচ্ছে কোথায় তা তো অত ভালো জানি না, আর যখন ইন্টারনেট আসলো তখনও ভালো কানেকশন ছিল না।
সো যখন দেখলাম লুটপাট করে বের হচ্ছে, তখন আবার আমি রিভার্স, আমি জাস্ট ব্যাক করতেছিলাম। এবং তখন হচ্ছে আগারগাঁতে চিন্মৈত্রী সম্মেলনের সামনে একটা হচ্ছে পুলিশ বক্স আছে, ওখানে এসে 4-5টা ছেলে পুলিশ বক্সটা ভাঙতেছে। তো আমি এসে ওদেরকে বলছি, ভাইয়া তোমরা এটা ভেঙো না, এটা তো আসলে এটা তো মানুষের সম্পদ, তুমি কেন ভাঙতেছো? তো ওরা আমার কথা প্রথমে পাত্তা দেয় না। তো আমি যখন আরেকটু শাউট করে বললাম, তখন একটা ছেলে এসে আমাকে মানে মারার জন্য প্রিপারেশন নিল, যে আমাকেও মারবে, বলতে ছাত্রলীগের নেত্রী আসছে এটা বাঁচাইতে, এটা 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 আওয়ামী লীগের, এটা ভেঙে ফেলবো। দ্যাট টাইম আই রিয়েলাইজ যে আসলে কি সবকিছু ঠিক হবে? আসলে কি সরকার চেঞ্জ হলেই কি দেশ চেঞ্জ হবে? কারণ আমি দেশের মানুষকে কিভাবে চেঞ্জ করব? জাস্ট 1 ঘন্টার মধ্যে আমার রিয়েলাইজেশনটার 50% চেঞ্জ হয়ে গেল, যে আসলে আরো অনেক অনেক জায়গায় কাজ করতে হবে। সরকার চেঞ্জ হলে খুব একটা কিছু যে হবে, তখন থেকে আমার মনের মধ্যে একটা কষ্ট লাগা শুরু হলো, যে জাস্ট দ্যাট মোমেন্ট আমি সকালবেলা বের হলাম একটা অন্যরকম একটা আশা নিয়ে, সেই আশাটার পূরণও হয়ে গেল। তার 1 ঘন্টা পরে আমি এটা কি দেখছি, যে আমার দেশের মানুষ আমার দেশের সম্পত্তি নষ্ট করছে, সেই সম্পত্তি নষ্ট করতে বাধা দিতে গেলে আমাকে বলছে আমি ছাত্রলীগের নেত্রী। হোয়াট ইজ দিস? রাইট, এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো। কিন্তু সোনিয়া, আমাকে একটা জিনিস বোঝা, ইউ হ্যাভ আ গুড লাইফ, ইউ হ্যাভ আ গুড ফ্যামিলি, ভালো ইনকাম করছিস, আলহামদুলিল্লাহ, অনেক মানুষ তোকে চিনে। মানে কি দরকার ছিল লাইফ রিস্ক নিয়ে রাস্তায় নামার? মানে কি চিন্তা করছিলি, মানে ব্যাক অফ দ্য মাইন্ডে আসলে কি কাজ করতেছিল, কেন রাস্তায় নামলি? তুই তো চাইলেই সেফ থাকতে পারতাম ডেফিনেটলি, কিন্তু যখন আমি দেখবো যে আমার ছোট ভাই বোনরা রাস্তায় লাশ পড়ে আছে, ওইটা আসলে ভাই আমি কিভাবে ডিসক্রাইব করবো? আমি তো পারবো না, বিকজ আমি আসলে খুবই ইমোশনাল মানুষ, তো ওইটা আমার পক্ষে মেনে নেওয়া পসিবল না। আমি এর আগেও যখন স্টুডেন্ট আন্দোলন হয়েছে তখনও আমি সক্রিয় ছিলাম, এবং তখনও অনেক ধরনের হিংসার শিকার হয়েছি আমার কলিগদের দ্বারা, আমার জার্নালিস্ট কলিগদের দ্বারা। আর এবার তো আসলে সেটা আমি জানতামই যে হবে, বাট আমি যখন দেখেছি ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে মার খাচ্ছে, স্তূপ পড়ে আছে, সেখান থেকে যখন আমি দেখলাম যে একটা ছেলে যে রোজা রেখেছিল ওকে গুলি করে মারা হলো, ওকে ভ্যান রিক্সার মধ্যে ওর মাথাটা জাস্ট একটা সাইডে পড়ে আছে, ওকে রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছে। সো আর নিজের লাইফের কি ভ্যালু থাকে ভাই? এটা তো আসলে মানে টলারেট করা যায় না। হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমাকে নিষেধ করেছে, কিন্তু ওইটা আমার পক্ষে আসলে পসিবল হয়নি নিজেকে কন্ট্রোল করা, যে না আমি চুপচাপ বসে থাকবো। হ্যাঁ, আমি এটাও, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আমি জানতাম 5ই আগস্ট না আসলে এখন আমি হয়তো আপনার সামনে বসে কথা বলতে পারতাম না, এটা পসিবলই ছিল না, যেহেতু আমি কিছুটা নন ফেস, আমি গভর্নমেন্টের অনেক শো করেছি, সো দ্যাট ওই পোর্শনের সব মানুষ আমাকে চেনে, আমার প্রত্যেকটা স্ট্যাটাস তাদের স্ক্রিনশটে আছে, তাদের নলেজে আছে। সো দ্যাট ওই দিনটা যদি না হতো আজকে হয়তো বা নওশাবা আপুর মতো কিছু একটা হতো। সো যেই চিন্তা করে মানে আন্দোলনে গেলি যে মরলেও অসুবিধা নাই, এবং প্রিপারেশন নিয়েই গেলি, 5 আগস্ট থেকে আজ পর্যন্ত প্রথমে তো বলছিস যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তোর 50% যেই স্বপ্ন ছিল ওর মধ্যে ভঙ্গ হয়েছে, বাকি কতটুকু বাকি আছে? মানে এই যে 4 মাসের মতো গেল, কেমন লাগছে এই সরকার? সরকারের চেষ্টাগুলো, উদ্যোগগুলো ভালো দেখছি, মানে কিন্তু উদ্যোগগুলো আসলে ওই পর্যায়েই আছে, মানে আমি কোনো এক্সিকিউশন প্ল্যানটা ভালো পাচ্ছি না। মানে মুখের কথা সুন্দর, মুখের কথা সুন্দর, আশাবাদী এখনো থাকতে চাই, কিন্তু এই যে নতুন বছরটা যেভাবে আমরা শুরু করলাম সেটা তো খুব খারাপভাবে শুরু হয়েছে বলতে গেলে। কারণ শেষ নাইটটা আমি নিজে, আমার মনে হচ্ছে আমি নিজেও স্ট্রোক করবো, যেভাবে বাজি ফুটেছে। এখন যে দেশের প্রধান উপদেষ্টা 3-0 নিয়ে কাজ করে, 0 কার্বন ইমিশন নিয়ে কাজ করে, সেই দেশে কি উচিত ছিল 1 মাস আগে পুরো দেশকে এডুকেট করা যে আমরা বাজি ফোটাবো না, আমরা বাজি ফোটাবো না মানে বাজি ফোটাবো না, আমরা ফানুস উড়াবো না মানে আমরা ফানুস উড়াবো না। সো কিন্তু সেটা যেভাবে হলো আমি গত বছরও এরকম পাইনি, এইবার যেভাবে হয়েছে রাত 11টা থেকে শুরু হয়ে রাত 3টা 4টা 5টা পর্যন্ত চলেছে, থামানো যায়নি। এখন এটা আসলে কেন করা গেল না? কোথায় মানে ল্যাকিংস? আসলে গভর্নমেন্ট তো চেষ্টা করছে, আগে থেকে তো ঘোষণাও দিয়েছিল যে বাজি ফোটানো যাবে না, কিন্তু কেউ কেন পাত্তা দিল না? এখন এই সরকারকে কি কেউ বুঝতে পারছি না যে আসলে কোথায়। এখানে সোনিয়া আমার অ্যানালাইসিস খুব সিম্পল, সেটা হচ্ছে আপনি একটা ঘোষণা দিয়ে আপনার দায়িত্ব শেষ করে ফেলতে পারেন না। এক্স্যাক্টলি, এই পটকাগুলো কোথায় উৎপাদন হয় সেটাই আমি দেখতে পাচ্ছি না। এই পটকাগুলো যেখানে কোথায় বানায়, কে বেচে,
আমরা কি এগুলো জানি না? মানে এগুলো কি জানার কথা না? সেটাই। এই পটকাগুলো কোথায় কিনতে পাওয়া যায়, কোথায় উৎপাদন হয়, এগুলো যদি না জানি তাহলে শেম। কাজ করলে কিন্তু আসলে হয়ে যেত। এক্স্যাক্টলি। তাহলে তো প্রথম কথা হচ্ছে তাহলে শেম। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কি অন্তত একটা স্টেপ নিয়ে দেখাইছেন? আপনি চাইলেই এখন ওনারা যেদিকে যান সেদিকেই তো মিডিয়া। আপনি কি একটা স্টেপ নিয়ে দেখাইছেন যে অমুক জায়গায় অমুক ফ্যাক্টরি লক করা হয়েছে যেখানে পটকা বানায়, অমুক জায়গায় অমুক দোকান লক করে দেওয়া হয়েছে বা ওখানে অ্যাকশন নেওয়া হয়েছে যেখানে পটকা বিক্রি করে? সেটা করেন নাই। কিন্তু আপনি একটা আহ্বান দিয়েছেন, ভাই বাংলাদেশ 18 কোটির দেশ, এবং আপনি একবার একটা ভ্যানিলা আহ্বান দিলেন এবং তাতেই সব মানুষ সবকিছু শুনে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আহ্বানটা পৌঁছাবে কয়জনের কাছে? সবাই তো ব্যস্ত হচ্ছে তাহসানের ওয়াইফকে তার এক্সকে এটা নিয়ে, সো এক্সিকিউশনটা তো হতে হবে খুব কঠোর হস্তে, সেটা তো পসিবল না। এক্স্যাক্টলি। এবং আমি অবাক হয়ে যাই মানুষের মিনিমাম আক্কেল জ্ঞান। যেই লোকটা আসলে পটকা ফুটাচ্ছেন তার বাসায়ও কি মানে আত্মীয় স্বজন নাই, সিনিয়র সিটিজেন নেই, অসুস্থ নেই, বাচ্চা নেই, সো সেটাই ভেরি উইয়ার্ড। এই বাংলা আমি এটাই বললাম যে আসলে গভর্নমেন্ট চেঞ্জ করে আসলে কতটাই বা বেনিফিট হবে যদি আমি আমার মানুষের মানসিকতাটাকে পাল্টাতে না পারি। সো এটা একটা বড় ডিল। এখানে আমরা বলি না অনেক সময় যে আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, মানে আওয়ামী লীগ সরকার তাই বলতো, হ্যাঁ, যে এই যেমন নায়ক ফেরদৌস না রিয়াজ বললেন যে রিয়াজই বললেন বোধহয় যে চিটংয়ের রাস্তা দেখে ওনার মনে হচ্ছে ইউরোপের রাস্তা। তো আমরা তো বিভিন্ন ভালো ভালো দেশের উদাহরণ দেই, সেখানে কিন্তু স্ট্রিক্ট ল আছে, আপনি চাইলে যা তা করতে পারবেন না। এক্স্যাক্টলি। মানুষ মানে আপনি যদি করেনও দেয়ার আর অ্যাকশনস। বাংলাদেশে অ্যাকশনটা কই? ওখানে তো মিনিট 1 সেকেন্ডের মধ্যে অ্যাকশন হয়ে যাবে। লাইক আমি যখন ইউরোপ গিয়েছি তখন আমি দেখছিলাম যে আমার সামনে একজন উনিও হয়তো ইন্ডিয়ান বা কোন একটা দেশ থেকে গিয়েছে, সো ও ট্রেনের টিকিট কেটেছে, কিন্তু ও যখন পাঞ্চ করলো, পাঞ্চটা কাজ মানে হয়তো বা হয় না যে একবার দিলাম হলো না আরেকবার দেই, কিন্তু যেহেতু আগে একজন গিয়েছে ও জাস্ট ফাঁকা ছিল, ও বের হয়ে গেছে, সাথে সাথে ওকে পুলিশ ধরে $100 ও টিকিট বের করে দেখালো যে আমার কাছে আছে ভাই, মানলো না যে না তুমি কেন পাঞ্চ করে আসো নাই, আরেকজন পাঞ্চ করছে ওটার মধ্যে দিয়ে তুমি কেন ঢুকলা। এই কাজটা আমি করছিলাম সিঙ্গাপুরে, আমাকে রেডিও টুডে থেকে ট্রেনিং এ পাঠায়, ওকে €100 সাথে সাথে ফাইন করে দিল। আমাকে ফাইন করে না, আমাকে একটু বকা দিচ্ছে। সো আমি ওদের এমআরটিতে, আমি আসলে এমআরটির সাথে পরিচিত না, কারণ এখন না হয় আমাদের দেশে এমআরটি সিস্টেম আছে, কিন্তু তখন প্রথম গেলাম। এবং আমাদের দেশে কি হয়, আমাদের দেশের লাইন কে মানে, হ্যাঁ, তো একজন পাঞ্চ করছে ঢুকছে, আমিও পাঞ্চ করছি, কিন্তু একটু তো ওয়েট করতে হবে, তারপরে নর্মাল হলে দেন আবার পাঁচটা কাজ করবে। কে মানে এত কিছু না দেখে আমি পার হয়ে গেছি, আমাকে 3-4 জন ঘিরে ধরলো, আসেন আপনি, আপনার টিকিট লক হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, মানে স্মার্ট কার্ড ছিল। বাট ইয়া আমরা সেটাই, মানে এই অ্যাকশনগুলো বাংলাদেশে আসলে এটা আশা করেছিলাম নতুন সরকারের কাছে, মানে নতুন সরকার বলতে এখন যারা দায়িত্বে আছেন, কিন্তু আমার মনে হয় না যে আসলে ওনাদের এক্সিকিউশন প্ল্যানটা খুব ভালো। এক্সিকিউশন প্ল্যানটা যদি ওনাদের প্ল্যান ভালো, কিন্তু এক্সিকিউশন প্ল্যান নাই, ওটা যদি ভালো হয় আমার মনে হয় যে একটা ভালো কিছু আমরা এক্সপেক্ট করতে পারি হয়তোবা। কিন্তু অনেক দিন হয়ে গেল, এখন আমার মনে হয় যে একটু সিরিয়াস হওয়া উচিত। এখন এতদিন আমরা বলেছি আর একটু দেখি, সময় দেই, কিন্তু এখন মনে হয় যে আসলে ওই দিনটাও শেষ হয়ে গেছে সময় দেওয়ার। এখন আমরা দেখতে চাই কাজ, যে কি হচ্ছে কি হবে সামনে, একটা নতুন স্বপ্নটাকে দেখতে চাই, আসলে স্বপ্নটাই তো হারিয়ে যাচ্ছে। না, অফকোর্স। আমি যদি একটু মিডিয়াতে ফিরি, এই যে মানুষগুলো যাদের নাম আমার এখানে লেখা, ওই আলো আসবে এই গ্রুপে, হয়তো নামটা আরো লম্বা, নিশ্চয়ই আরো অনেকেই ছিলেন, এনারা এখন কি করছেন? মানে ওনাদের সোহানা সাবা আপু এখন মানুষকে মেন্টাল হেলথ কিভাবে ভালো রাখা যায় সেটা দেশে বসে না বিদেশে বসে, আই ডোন্ট নো, মেবি দেশে, সেটা নিয়ে সে তার মানসিক হেলথ সহ বাকিদের মানসিক হেলথ ভালো রাখার জন্য সাজেশন দিচ্ছে। এবং আমি প্ল্যান করেছিলাম, আপুকে আমি লাস্ট টাইম বলেছিলাম যে আপু আমি তোমার হচ্ছে ওই এটাতে জয়েন করব, তার যে একটা কি বলবো, হ্যাঁ সেশন আছে, সেটাতে জয়েন করব। সো ওটা নিয়ে এসে ব্যস্ত। বাকিদের তো আমি কাজ করতে দেখছি না, আসলে কি করছে আমি জানি না, বিরতিতে আছে, কর্মবিরতি। এবং কখন যদি আপা আবার ফেরত আসেন তাহলে আবার হয়তো তাই সচল দেখতে পারবো আর কি। রাইট। দেশের বাইরের কথা বলছিলি, আমাকে একটা জিনিস বুঝা, ধর মানুষের তো আয় আর ব্যয়ের একটা সামঞ্জস্য থাকা দরকার, হ্যাঁ, মানে আমি যতটা 10 টাকা কামাই, আমি যদি 12 টাকা খরচ করি, বাকি 2 টাকা আসলে নিশ্চয়ই আমার লোন করতে হয়েছে। সিম্পল ইকুয়েশন। আমাদের বাংলাদেশি মডেল, বাংলাদেশি মিডিয়ার মানুষজন, উপস্থাপিকা, টিকটকার, ওনারা যারা আসলে ঘন ঘন এই যে দেশের বাইরে যান, ওনারা কই থেকে টাকা পান? এই টিকটকের ভিউ টাকা হতে পারে, ওরা স্পন্সরও পায় যে বিভিন্ন জায়গা থেকে, লাইক যে হ্যাঁ তুমি আমাকে একটা কন্টেন্ট বানিয়ে দিবা, আমি তোমাকে টিকিট স্পন্সর করছি।
বা তুমি আমাকে একটা কন্টেন্ট দিবা, আমি তোমাকে কিছু হোটেল বুক করে দিচ্ছি, এরকম হয়। এটা আমি জানি না ওরা আসলে কি মডেলে চলে, বাট আমার কাছেও এই ধরনের প্রচুর কমেন্ট আসে, যেহেতু আমি অনেক ট্রাভেল করি, প্রতি বছর অ্যাটলিস্ট 2টা ফরেন ট্রিপ আমি দেই, যে তুমি উপস্থাপনা করো, ঠিক আছে, তাহলে এত মানে উপস্থাপনা করে কি এত বেশি টাকা ইনকাম করা যায় যে এত দেশে ঘুরে বেড়াচ্ছে? তো এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, ঘুরতে যাওয়ার জন্য না আসলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে মানসিক প্রিপারেশন, যে আমি এই দেশে যাবই ঘুরতে, এন্ড দেন আমাকে বাজেট প্ল্যান করতে হবে, দেন আমি ওখানে যেতে পারবো। আমি যে ইউরোপ যাব এটার জন্য কিন্তু আমার 6 মাসের প্রিপারেশন, আমি কিন্তু একদিনে টাকা ইনকাম করে ফেলিনি। এবং আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমি এবং আমার যে পার্টনার, আমরা দুজন মিলে, আমরা দুজনেই খুবই ট্রাভেল ফ্রিক, আমরা দুজনেই ঘুরতে পছন্দ করি। সো দুজন মিলে আমাদের প্ল্যানই থাকে বছরে আমরা 2টা ট্রিপ করব। আমরা ব্যাংকে সঞ্চয়পত্র না কিনে ওই টাকাটা দিয়ে আমরা দেশের বাইরে ঘুরতে যাই, এবং ওই মেমোরিজটা, ওই যে ঘুরতে যাওয়া, ওই এনার্জিটা যে আমাদেরকে সারা বছর কি পরিমাণ চাঙা রাখে, এটা আসলে যারা না যায় বা যারা ট্রিপ এনজয় করতে না পারে তারা বুঝবে না। আমাকে একটা জিনিস বল, ধর টেলিভিশনে আমরা যেটা দেখি বা পর্দায়, আমরা টেলিভিশন তো এখন তো আসলে ডিজিটাল স্ক্রিন আছে, সব কতটুকু আসলে সত্যি? আমি প্রশ্নটা একটু লাইট নোট করি। ধর তুই তো বেশ কিছু টেলিভিশনে এরকম শো করেছিস যে রান্নার অনুষ্ঠান করেছিস, ধর অভিনেত্রীরা এসে, অভিনেতারা এসে তারা রান্না করছেন, এই রান্নাগুলো কি খাওয়ার যোগ্য হয়? মানে পরে তো দেখি যে তোরা খুব সুন্দর একটা চেহারা দেখে মনে হচ্ছে যে না, অসাধারণ একটা রান্না হয়েছে। না, এটা সত্যি কথা বলতে কি, যখন সেলিব্রিটিসরা আসে ওদেরকে তো গুছিয়ে দেওয়া হয় ব্যাপারটা, যে রেসিপিটা এরকম হবে। 90% খাবার খাওয়া যায়, আমরা খাই, কিন্তু কিছু মানে এক্সেপশনাল যাদের রান্না খাওয়া যায় না। কিন্তু যারা মূলত রন্ধন শিল্পী, আমি তাদের রান্না খাই না। কেন খাই না বা খেতে পারি না? ম্যাক্স সবার না, রন্ধন শিল্পীদের রান্না খাইতে পারি সবার না আমি বলছি, কিছু কিছু ক্ষেত্রে আমি অ্যাভয়েড করি। তারা মনে করে যে আমি আজকে এসছি টেলিভিশনে, তার মানে আমাকে খুব সুন্দরভাবে সাজতে হবে, আমার অনেক গয়নাগাটি পড়তে হবে, আমাকে পরীর মতো হতে হবে, দেন আমি টেলিভিশনের সামনে আসতে পারবো। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে যে তুমি রান্না করছো, তোমার আলাদা রেসপেক্ট আছে, তুমি একজন শেফ, তোমার একটা আলাদা ড্রেস কোড থাকতে পারে, না থাকলে প্রবলেম নাই, কিন্তু তোমার হেয়ার টাইট থাকতে হবে, তোমার হাতে তোমার হাইজিন মেনটেন করে কাজ করতে হবে। এটা আমরা কিন্তু টেলিভিশন শো না, আমি যখন যেই প্রোগ্রামের উপস্থাপক থাকি, আমি খুব প্রিপারেশন নিয়েই তাদেরকে নিয়ে আসি সেটে, চেষ্টা করি 90% ক্লিয়ার রাখার, কিন্তু 10% বাকি 10% করতে পারি না। ওকে আমি চাইলেও ওই জুয়েলারি হচ্ছে ইয়ে করতে পারি না, যে খোলানো যায় না, ওইটা পরেই করবে। বা হচ্ছে আমি চাইলেও যে চুলটাকে, যে হেয়ার টাইটটা যে একটু বেঁধে বলবো যে হ্যাঁ সুন্দরভাবে তুমি আসো, কারণ হাইজিন মেনটেন আমি একটা মানুষকে দেখাচ্ছি, সাধারণ মানুষ দেখবে, ইন্সপায়ার হবে, রান্না করবে। সো ওকে হাইজিনটা তো রান্নার একটা অনেক বড় পার্ট না, ওইটাই যদি আমি না দেখাতে পারি তাহলে কি? সো ওইটা বোঝাতে অনেক প্রবলেম হয় আমার গেস্টদেরকে। কিন্তু হ্যাঁ, সেলিব্রিটি যারা আসে তারা কিন্তু প্রপার হাইজিন মেনটেন করে, খুব সুন্দর করে আসে, খুব ভালো রান্না করে, খেতে পারি আমরা সবাই মিলে মজা করে সেটা খাই, ট্রাস্ট মি। ওয়াও, এটা কিন্তু রিভার্স হয়ে গেল, এটা কিন্তু তাই না, মানে কেউ জানে না, পুরো উল্টা। রান্নার যিনি কেকা আপা, উনি যদি আসেন, আমাদের আন্টি হবেন, সো উনি যদি আসেন তাহলে ওনার মানে এরকম যারা রন্ধন শিল্পী তাদের কাছ থেকে তো বেটার রান্না পাবো না। ওনারটা তো আলাদা, সিজনাল কিছু থাকে না, যারা হচ্ছে একদিনের জন্য টেলিভিশনে এসছে, হয়তো তারা অনেক ভালো রান্না করে, ভালো হয়তো তাদের অনেক দোকান আছে বা অনলাইন সে সার্ভিস দেয়, সেগুলো খুব ভালো হয়। কিন্তু ওই যে টেলিভিশনটাতে এসে সে যেভাবে আসলে সার্ভ করতে চায়, ওই ওয়েটা তাকে বোঝানো যায় না, যে না এভাবে না, তুমি আসলে যেমন একজন শেফের যেমন হওয়া উচিত সেভাবে নিজেকে প্রেজেন্ট করো। ওখানে তারা হতে চায় হচ্ছে অন্যরকম কিছু, যে আমাকে দেখতে মাছ সুন্দর লাগতে হবে, আমার চুল উঠতে হবে, আমাকে নায়িকার মতো লাগতে হবে, সো ওটা বোঝানো যায় না, তখন প্রবলেমটা হয়। গ্রেট। আমরা মিডিয়াতে আবার ফিরবো নি। তোর নিজের একটা বিজনেস অর্গানাইজেশন আছে, কিছুদিন আগে স্টার্ট করলি, যেহেতু তুই ঘোরাফেরা পছন্দ করস, এই জন্যই কি আসলে এটা? এই কারণে কি, আমি আগে থেকে একটা ছোটখাটো প্ল্যান ছিল যে আমি একটা কিছু করতে চাই ট্রাভেল নিয়ে, একটা ট্রাভেল শো করার প্রথম প্ল্যান ছিল, তো সেটা এক্সিকিউট করতে পারিনি বিকজ অফ দ্য মানে ফান্ডিং। আমি একা আসলে এটা করতে পারবো না। তারপরে হচ্ছে আমি একটা গাড়ি শো করতাম, লেটস ড্রাইভ নামের। ওই গাড়ি শো করতে গিয়ে ওইটা কিছুটা কাছাকাছি যায় ট্রাভেল শোর সাথে, ওটা নিয়ে একটা প্ল্যান করেছিলাম যে ওইটাকে একটু কনভার্ট করা যায় কিনা ট্রাভেল শো হিসেবে, সেটাও করতে পারিনি।
লাস্ট টাইম যখন আমি ইউরোপ ভ্লগগুলো আপলোড করলাম তখন অনেক মেয়ের কমেন্ট পেয়েছি আমি যে আপু তুমি আসলে ট্রাভেল কিভাবে করছো, বাসা থেকে কিভাবে পারমিশন পাও, কার সাথে যাও, আমরাও যেতে চাই কিন্তু বাসা থেকে পারমিশন দেয় না। সো এরকম প্রচুর কমেন্ট দেখে দেখে তখন মনে হলো যে আচ্ছা নারীদের জন্য একটা ট্রাভেল গ্রুপ করা যেতে পারে। ওই ভাবনা থেকেই জাস্ট স্টার্ট করা। সো অর্গানাইজেশনটার নাম হচ্ছে গো গার্লস। গো গার্লস। ওকে, সো এই গো গার্লসে কোনো ছেলে যেতে পারবে না? ছেলে যেতে পারবে। এখানে আমরা একটা নারীদেরকে এম্পাওয়ার করার একটা জায়গা করেছি। লাইক কোনো মেয়ে যদি বলে যে হ্যাঁ আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাব, পুরো ট্রিপ প্ল্যান আমার, ট্রিপ আমার, হয়তো ফান্ডিংও সে করছে, আই ডোন্ট নো, বাট সে তার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে একটা ট্রিপে। কারণ অলওয়েজ আমরা দেখি কি যে মেল পার্সনটাই তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে ঘুরতে, কিন্তু এখানে নারীরা তার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। বাট হ্যাঁ নারীদের ট্রিপ আলাদা, কাপল বা ফ্যামিলি ট্রিপ আলাদা, সেটাকে আমরা একসাথে গুলিয়ে ফেলছি না। ওকে, সো গো গার্লস এর সাথে ছেলেরাও যেতে পারবে? ফ্যামিলি যেতে পারবে, ছেলেরা না, ফ্যামিলি যেতে পারবে। ওকে, মানে অ্যাজ আ কাপল কোন হাজবেন্ড ওয়াইফ যেতে চাই বা যদি কিডস থাকে কিডস নিয়ে যেতে পারবে। ওকে, কি প্ল্যান এই গো গার্লস নিয়ে? মানে 3 মাসে বেশ ভালো। হ্যাঁ, আমাদের সেপ্টেম্বরের 20 তারিখ থেকে অফিশিয়ালি জার্নি শুরু হয়েছে। সো আলহামদুলিল্লাহ রেসপন্স তো দেখতেই পাচ্ছে সবাই। অলমোস্ট একটা মজার বিষয় বলি, আমি একটা স্কিন ডক্টরের কাছে গেছি, উনি বাংলাদেশে খুব ফেমাস স্কিন ডক্টর। সো উনি এখন আমাকে কথা শেষ আমার সাথে ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল, তারপরে আমি বলছি আপনাকে তো চেনা চেনা লাগছে, কোথাও কি দেখেছি? আমি তো প্রিটি মাচ শিওর আমি টেলিভিশন উপস্থাপনা করে আমাকে তো দেখবেই। তো হ্যাঁ আমি তো টেলিভিশন উপস্থাপনা করি, নাথিং নিউ আমার জন্য। হ্যাঁ। তো পরে বলেছে ও আচ্ছা ঠিক আছে। এখন যখন আমি চলে আসবো উনি আবার আমাকে ডেকে বলে কি আচ্ছা আমি আপনাকে গো গার্লস নামের একটা পেজে দেখেছি, আপনিও বোধহয় একসাথে ট্রিপ করেন, আপনি কি ওদের হয়ে প্রমোশন করেন? আচ্ছা আপনি কি গো গার্লস এর হয়ে প্রমোশন করেন? I was like, oh my God, আমি এত বছর ধরে টেলিভিশনে উপস্থাপনা করি আর সে মার্ক করেছে আমি গো গার্লস এর প্রমোশন করি কিনা। দেন তখন আমি তাকে বললাম যে না আমি বেসিক্যালি ফাউন্ডার। সো সে খুবই মানে এটা ইন্সপায়ার্ড হলো যে ও আচ্ছা আপনি ফাউন্ডার, আমি ভেবেছি আপনি হয়তো প্রমোশন করেন গো গার্লস এর হয়ে। সো যখন আমার ব্র্যান্ডটাকে মানুষ এভাবে চিনছে এটা আমার জন্য খুবই মানে প্রিশিয়াস। এমনি দেশের বাইরে দুই জায়গায় ট্রিপ হয়? দেশে যখন করি মানে আমাদের আসলে হয় কি ট্রাভেল উইথ পারপাস, আমরা মেন্টাল হেলথটাকে অনেক গুরুত্ব দিই। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের যে ট্যুরিজমের ইকোসিস্টেম সেটাকে যেন খুব ভালোভাবে বিল্ড আপ করে আমরা ট্যুরিজম সেক্টরটাকে বড় করতে পারি, সেটা নিয়েও কিন্তু গো গার্লস কাজ করছে। যেমন আমরা যেখানে ট্রিপে যাই সেখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টার একটা সেশন রাখি একটা ট্যুরিস্ট প্লেসে। আমরা জাস্ট সবারকে গ্লাভস দিয়ে দিই, গ্লাভস পরে প্লাস্টিক কালেক্ট করে, কারণ প্রচুর নোংরা থাকে আমাদের ট্যুরিস্ট প্লেসগুলো। 1.5 ঘন্টায় আমরা জাস্ট জায়গাটা ক্লিন করে ফেলি। এটা আমাদের টাস্ক থাকবে, আমাদের সাথে যেতে গেলে এই ধরনের অ্যাক্টিভিটিসে যুক্ত হতে হবে। সো এইসব শর্ত মেনেই মেয়েরা যায়। এটাতে দুটো লাভ হয়, এক হচ্ছে যারা যাচ্ছে ওরা তো মেন্টালি প্রিপেয়ার্ড হয়েই গেল যে আমরা এরপরে কোথাও ঘুরতে যাব প্লাস্টিক ফেলবো না। আর ওই যে লোকাল লোকজন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে আমরা ক্লিন করছি, ওরা কিন্তু বুঝে যাবে যে এখানে নোংরা করা যাবে না, এটা একটা টুরিস্ট প্লেস। সো এই যে একটা ইকোসিস্টেম বিল্ড আপ করা, এই জায়গাটাতে আমরা কাজ করা, পজিটিভ মেসেজ নিয়ে আসা। দ্যাটস নাইস। তো তারপরে আবার মেন্টাল হেলথ, যেমন আমরা যখন কক্সবাজার ট্রিপ করি সেখানে থাকে মেডিটেশন। একদম সকালবেলা যখন সকালে সূর্যটা ওঠে সমুদ্রের পাড়ে সবাই মেডিটেশন করে। সো ওখানে কিছু কাজ করছি আমরা। সো এই ব্যাপারগুলো রিলেট করছি। এর বাইরে সেফটি আর সিকিউরিটিটাকে প্রাধান্য দিয়ে আসতাম। হ্যাঁ, কিভাবে মানে ধর কারণ আমার বোন যদি এখন গো গার্লস এর সাথে একটা ট্রিপে যেতে চায়, সেফটি সিকিউরিটিটা কিভাবে মেইনটেইন? দেশীয় ট্রিপগুলোতে আমরা লোকাল থানা, লোকাল যে প্রশাসন তাদের সাথে যোগাযোগ রাখি। আর একজন ট্রিপ লিডার, নারী ট্রিপ লিডার সাথে যায়, যে এনি কাইন্ড অফ প্রবলেম জাস্ট আমাদের অফিসে জানায় বা থানায় জানায়। কখনো হয়নি, বাট যদি হয় সে অলওয়েজ থাকে, অলওয়েজ দেয়ার। হ্যাঁ, এবং দেশের বাইরে ট্রিপে আমাদের একজন ফিমেল ট্রিপ লিডার প্লাস ওই দেশীয়, যদি নেপালে যায় নেপালের একজন গাইড থাকে, ইংলিশ স্পিকিং গাইড। থাইল্যান্ড গেলে থাইল্যান্ডের একজন গাইড থাকে, মালদ্বীপস গেলে মালদ্বীপের লোকাল গাইড থাকে, এবং প্লাস বাংলাদেশ থেকে একজন ট্রিপ লিডার যাচ্ছে। সো এই যে দুজন কম্বিনেশন করে পুরো ট্রিপটা কমপ্লিট করে, সেখানে প্রবলেম হওয়ার খুব একটা সুযোগ নেই। তারপরেও আমরা একটা কিডস আনছি দেশের বাইরে থেকে, এখন এটা লঞ্চ করিনি। সো ওটা একটু সিক্রেট থাকুক, আসার পরে ওটা আমি বলবো। এবং ওই কিডস গুলো যখন সবাই ক্যারি করবে, আমরা ফরেন ট্রিপে ওগুলো প্রোভাইড করবো। সো তখন সেফটি সিকিউরিটি লেভেলটা আরো অনেক বেশি উপরে উঠে যাবে। ওয়ান্ডারফুল থট। সামলাস কিভাবে এত কিছু? মানে উপস্থাপনা করিস, রিয়েলিটি শো করিস, মানে তোর সাথে আমার যখন পরিচয়, অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আপনি গেস্ট নিয়ে এসে তুই তুকারি করতেছেন কেন? তোর সাথে আমার যখন পরিচয় তখন তুই একটা রেডিও স্টেশনে কাজ করতি, মানে খুবই ছোট ছিলাম, কোনো কনফিডেন্স ছিল না আমার মধ্যে, রাইট? সো হ্যাঁ, তাই সেখান থেকে গ্রো করেছি এত বছর, অনেক বছর তো হয়ে গেল, সেই 15-16 সালের কথা। সো
তবে হ্যাঁ মানে এখন আমার কনফিডেন্ট লেভেল যে জায়গাটায় গিয়েছে আনবিটেবল, আমি এটা নিজেই ট্রাস্ট করি। কিন্তু একটা টাইম ছিল যে আমার ওই কনফিডেন্টটা ছিল না, সো তখন ব্যাপারগুলো অন্যরকম ছিল। কনফিডেন্সটা কিভাবে পাইলি, এটা হচ্ছে আমার প্রশ্ন। মানে এই জায়গাটায় কে কে আসলে তোকে হেল্প করছে এটাও একটু জানতে চাই। কারণ তোর সাথে যখন প্রথম আমার দেখা হয়েছে ভার্সাস এখন, হ্যাঁ মানে আমি পার্সোনালি যে কয়টা মানুষের সাথে মানুষের ট্রান্সফরমেশন নিয়ে প্রাউড, ইউ আর ওয়ান অফ দেম। থ্যাংক ইউ। একদম মানে একটা একটা বাচ্চা আসছে, রেডিওতে কাজ করতে চায়, কোনো রকম কাজ করতেছে, ফ্রম দেয়ার টু নাও, বিশাল অর্জন। কারা কারা হেল্প করলো? এটা আসলে কি প্রথম হেল্প তো নিজেকেই নিজের করতে হয়, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আসলে জীবনে কখনোই কিছু করা যায় না। বাট এই টোটাল পুরো জার্নিতে যে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমাদের অনেকেই জানে না, সোশ্যাল মিডিয়াতে আমরা হয়তো খুব একটা ছবি দিয়ে মানে থাকে না যে কাপল ছবি অলওয়েজ দিতে হবে, হ্যাপেনিং রাখতে হবে, সেরকম তো আমরা কখনোই করি না। ও এটা ট্রাস্ট করে না, আমিও করি না। বাট হ্যাঁ, ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে শুরু থেকে, এবং আমাদের রিলেশনশিপ 2010 থেকে, এবং বিয়ে ম্যারিড লাইফ হচ্ছে 6 ইয়ার্স। সো আমরা অনেক ছোটবেলা থেকে আমাদের রিলেশন ছিল, মানে একদম কলেজ থেকে, কলেজ স্টার্ট একদম শুরু দিন থেকে, মানে তখন থেকে রিলেশনশিপ না, মানে পরিচয়ের কথা বলছি। তারপর তো পরিচয় বা প্রেমে সেটা একটা 2-3 বছরের গ্যাপ আছে। সো পরিচয়ের কথা বলছি সেই 10 থেকে। সো দ্যাট এই সাপোর্টটা অনেক বেশি ছিল। এটা যদি না থাকতো আমার কাছে মনে হয়, কারণ কি একটা রিলেশনশিপ যখন আমাকে প্যারা দিবে আমি কিন্তু বাকি দিকে কনসেন্ট্রেশন দিতে পারবো না। সো যখন এই প্যারাটা আমি খাইনি তখন আমি কিন্তু অনেক দিকে কনসেন্ট্রেশন দিতে পেরেছি। সো ওটা আমার কাজে লেগেছে ডেফিনেটলি। তবে এখন আমার এরকম শুনতে হয়, বিভিন্ন টেলিভিশনে গেলে আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি এখনো মানে ডিভোর্স হয়ে গেছে নাকি আছে, যেহেতু ছবি দেয় না। সো এটা খুবই কমন প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করে যে তুমি কি রিলেশনশিপে আছো বা তোমার সংসার কি আছে। খুবই অকপটে প্রশ্ন করে, তাদের আটকায়ও না এই ধরনের প্রশ্ন করতে। সো এটা হচ্ছে কথা। বাট হ্যাঁ, আমরা মানে ও আমাকে অনেক সাপোর্ট করেছে, এখনো করে। তুই কি সাজেশন দিবি, ধর তোর মতো যারা কনফিডেন্স খুব একটা ইচ্ছা আছে বড় হওয়ার বা মিডিয়াতে কাজ করার, উপস্থাপক হওয়ার কিংবা অভিনয় করার, কিন্তু এখন কোনো রকম কাজ করছে অথবা কাজ করবে কিনা বুঝতে পারছে না, এই ট্রান্সফরমেশনের জন্য তুই কি সাজেশন দিবি, কি হওয়া উচিত? বেসিক্যালি যেটা বললাম যে নিজেকেই আসলে ফাইন্ড আউট করতে হবে কোন জায়গাটা আমি সুইটেবল, কোন জায়গাটা আমি ভালো করতে পারবো। সো আমার সামনে তো অনেক সবার প্রত্যেকটা মানুষের সামনেই 3-4টা অপশন থাকে। সো ওই মানে স্টেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি কোনটা চুজ করবো। আমি যদি 4টা ধরে বসে থাকি আমি একটাও পারবো না। যেমন আমি শুরুর দিকে একটা কাজ করেছিলাম, অ্যাক্টিং করেছিলাম, বাট তারপরে আমি বুঝেছি যে না, এটা আমার জন্য না। কত সালে অ্যাক্টিং করলে? 17 সালে। ওকে, মানে ওই রেডিও উপস্থাপনার শুরুর দিক থেকে, এবং সেই 17-র পর থেকে এখন 2025। ভাই আপনি জানেন যে একটা মিডিয়াতে কাজ করতে গেলে, এবং যেহেতু আমি উপস্থাপক, আমার কাছে প্রচুর ডিরেক্টর গেস্ট আসে, না যারা হিরো তারা আসে, যারা হিরোইন তারা আসে, মিডিয়া রিলেটেড প্রোডিউসার, প্রচুর গেস্ট, আমার সবার সাথে পরিচয় আছে, এবং তার মানে আমি প্রচুর অফারও পেয়েছি। কিন্তু আমি ওই যে তখন আমি একটা কাজ করার পর ডিসিশন নিয়েছিলাম যে না ভাই, এটা মনে হয় না আমাকে দিয়ে হবে। আমি কিন্তু আর ওইদিকে যাইনি। ওকে, ওই ডিসিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন লাইফ পার্টনার সাপোর্ট করবে কি করবে না ডাজন্ট ম্যাটার। আমাকে যদি আমার লাইফ পার্টনার সাপোর্ট নাও করতো তাও আমি আজকে এখানে আসতাম, এতটুকু কনফিডেন্স আমার আছে। কিন্তু সাপোর্ট করেছে, ওটা আমার জন্য প্লাস ছিল। সবাইকে তো করে না, বাট তাই বলে কি সে যেতে পারবে না? তাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি আসলে কোনটা কিক আউট করবো, কোনটাকে রাখবো, কি করবো। সো নিজে যদি আমি কনফিডেন্ট থাকি, আই গেস কোনো প্রবলেম নেই। রাইট, হ্যাঁ অ্যাবসলিউটলি, আত্মবিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট। আমাকে একটা জিনিস বোঝা, ধর তুই রেডিওতে তোর ক্যারিয়ার স্টার্ট করলি, রাইট? সো তারপরে টেলিভিশনে আসলি। অনেকেই তো রেডিওতে ক্যারিয়ার কন্টিনিউ করে পরে আর টেলিভিশনের সাহসও করলো না, ইচ্ছাও করলো না। সো তোর কি এটা আগে থেকেই প্ল্যান ছিল যে রেডিও হবে আমার জন্য একটা স্টেপিং স্টোন, এন্ড তারপরে আমি টেলিভিশনে কাজ করব? না, এত চিন্তা করে তো কাজ করা যায় না আসলে। আমি ছোটবেলা থেকেই আসলে পড়াশোনা করতাম, আমি ভালো স্টুডেন্ট ছিলাম, বাট স্টিল আমি তার বাইরের কাজগুলো বেশি করতাম, লাইক স্কাউটিং করতাম, আমি চিলড্রেন টাস্ক ফোর্সের মেম্বার ছিলাম, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমি ওখানে একটা শিশু পত্রিকা সম্পাদনা করতাম, আমি স্কুলে পড়ি। সো অনেক কিছু করতাম, আমি আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। সো তারপরে যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন রেডিও শুনতে শুনতে দেখলাম যে একটা এফএম রেডিও আরজে নিচ্ছে। সো আমি একটা মেয়েকে নিয়ে, আমার একটা ছোট বোন, ও হচ্ছে আমার রুমমেট ছিল, সো ওকে নিয়ে খুঁজে খুঁজে আমি সেই বিল্ডিং খুঁজে বের করে গেলাম, গিয়ে সাবমিট করলাম, মানে রেজিস্ট্রেশন, দেন অডিশন অ্যান্ড এভরিথিং। সো
যখন আমি রেডিওতে কাজ স্টার্ট করি তখন কিভাবে আসলে লিপস্টিক দিতে হয়, কিভাবে কাজল দিতে হয়, এটাও তো আমি জানি না। আমি কিভাবে টিভিতে কাজ করবো এটা এক্সপেক্ট করব। আমার তো নিজের ফেস নিয়েই কনফিডেন্স ছিল না যে আমি আসলে টিভিতে মানে মুখ দেখানোর মতো। সো তারপর আস্তে আস্তে যখন রেডিওতে কাজ করলাম, কিছু মানুষজন চিনলো। তার মধ্যে একজন হচ্ছে ইভান সাইর ভাইয়া, উনি রেডিও টুডেতে ছিলেন। সো ভাইয়া হচ্ছে এনটিভিতে জানার আছে বলার আছে উপস্থাপনা করতেন ওই শোটার জন্য। আরেকজন, ওরা একটা ফিমেল হোস্ট খুঁজছিল। সো ভাইয়া আমাকে বললো যে তুমি কি করবা, এটা চলো অডিশন দিয়ে দেখো। তো আমি গেলাম অডিশন দিতে। ফার্স্টে অন্য একটা শোর জন্য অডিশন দিয়েছিলাম, ওটাতে আমাকে হয়নি, কারণ ওইটা হচ্ছে শাড়ি পরে বসতে হবে। এখন তখন আপনি তো দেখেছেন আমি কেমন ছিলাম। আমাকে শাড়ি পরানোর পরে আমাকে প্রডিউসার ডিরেক্টলি বলছে যে আমি সোফায় বসালে তোমাকে তো শুধু সোফায় দেখা যায়, তোমাকে তো দেখা যায় না। আমার ফ্ল্যাশব্যাক হচ্ছে ওই সময়কার কথা। আমি এত দেখতে ছোট ছিলাম, এত ওয়েট কম ছিল, আমার 36 ওয়েট ছিল। সো দ্যাট কোনো রকমও না আসলে। তারপরে আবার ওই জানার আছে বলার আছে জন্য যখন ওরা হোস্ট খুঁজছিল, তখন ভাই আমাকে আবার বললো যে আচ্ছা ওইটাতে তোমার হয় নাই, তাহলে এটাতে দেখো, এটাতে যেহেতু বাচ্চাদের শো, তোমাকে দেখতে অনেক বাচ্চা লাগে, তুমি তো বাচ্চা, শো এটা করতে পারবা। তারপরে আমি টানা 1 মাস ওদের যে পেছনে গিয়ে, মানে যেখান থেকে সবকিছু পরিচালনা করে, সো কনসোল রুম থেকে দেখতাম কিভাবে শোটা হয়, কিভাবে লাইভটা হয়। একদিন এরকম হয়েছে যে ওইদিন শো হবে না, আমাকে না জানা নাই কেউ যে শো হবে না। আমি গিয়েছি দেখতে, গিয়ে এখন গিয়ে দেখি শো হচ্ছে না। আমি কি ব্যাপার, আজকে শো নেই? বলতেছে না আপু আজকে তো শো হবে না। তো দ্যাট টাইম আমি জাস্ট হামো করে কেঁদে দিছি যে আমাকে এত ইগনোর করলো ওরা। আমি 1 মাস ধরে টানা আসতেছি শোটার জন্য, এত পরিশ্রম করলাম, অ্যাটলিস্ট আমাকে জানাতে পারতো যে শোটা আজকে হবে না, তুমি আইসো না। আমি কেন আসলাম? পরে ওই দিনও ইভান স্যার ভাইয়া ছিল অন্য একটা শোতে সামহাউ। পরে সে আমাকে হচ্ছে মানে একটু সান্ত্বনা দিল যে থাক কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। সে আমাকে একটা সিঙ্গারা আর একটা চা খাওয়ায় বললো যে কান্নাকাটি করো না, যে এনটিভির পেছনে নিয়ে, যে কান্নাকাটি করো না, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে প্রায় 1.5 মাসের মতো এরকম টানা আমি আসতাম যেতাম। তারপর একদিন, ততদিন আমার অডিশন হয় না, আমি যে বসে দেখতাম শো। তারপর একদিন অডিশন হলো। অডিশন হওয়ার পরে কামাল স্যার ছিলেন, উনি এনটিভির মৃত্যুপ্রয়াত হয়েছেন করোনার সময়। সো স্যারকে একজন প্রডিউসার দেখালেন যে আচ্ছা এরকম একটা মেয়ে অডিশন দিয়ে গেছে, সো আপনি ভিডিওটা দেখেন। তো স্যার ভিডিও দেখে বলতেছে এটা কি লাইভ যাচ্ছে নাকি এটা রেকর্ডিং, মানে অডিশন ছিল। তো পরের প্রডিউসার বলেছে যে না এটা আমরা জাস্ট একটা অডিশন নিয়েছি। তো উনি বলছেন আমি তো ভাবতেছি লাইভই হচ্ছে না, ঠিক আছে তাহলে না। সো ওই যে স্টার্ট হলো। অ্যাট এ টাইম ওই শোটা আমার 2 মাস 3 মাস করার পর আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল যে আমাকেই লাগবে। সো তারপরে তো ওখান থেকে অন্য অন্য চ্যানেল সবাই ডাকা শুরু করলো বা স্টার্ট করা কাজ। আচ্ছা, তুই বলছিলি যে এমনও হয়েছে তোকে শো এর অফার করা হয়েছে কিন্তু তোর শোটা করতে ইচ্ছে করে নাই, না করে দিয়েছিস? একটা না, অসংখ্য। আজকে ওরকম হয়েছে, একটা ফোন এসছে যে হ্যাঁ এই শোটা একটু করো। না আমি তো এটা করতে পারবো না, কারণ এটা আমার সাথে যায় না। বিকজ ওই যে প্রশ্ন, আমি তো ওই প্রশ্নগুলো করতে পারবো না। এবং একটা ছোট্ট উদাহরণ দেই, একটা খুবই ফেমাস টেলিভিশনের একজন খুবই ফেমাস প্রডিউসার, তার নাম বললে এই মুহূর্তে দর্শক যারা দেখছে, ওই মানে সাধারণত টেলিভিশন প্রডিউসারকে মানুষ চেনে না, কিন্তু ওনাকে চেনে। উনি এমন একজন মানুষ। তো আমাকে ফোন করে বলতেছে, নাম বলে চাকরি থাকবে না এরকম। হ্যাঁ, উনি আমাকে ফোন করে বলতেছে যে আচ্ছা তুমি একটা শো করবে আমাদের সাথে? ডেফিনেটলি ভাইয়া, আমি তো এক্সাইটেড, কেন শো করবো না আপনাদের সাথে। বলছে একটু দুষ্টু দুষ্টু পোশাক পরতে হবে আর দুষ্টু দুষ্টু প্রশ্ন করতে হবে, ভাইরাল হওয়া চাই। জাস্ট আমি যে কথাটা বললাম সেম ওয়ার্ড সে ইউজ করেছে, দুষ্টু দুষ্টু পোশাক, 2 বার দুষ্টু, দুষ্টু দুষ্টু প্রশ্ন। সো আই ওয়াজ শকড। আমি ভাইয়া আসলে আমার তো একটা পার্সোনালিটি আছে, আমি তো আপনি যেভাবে বলছেন সেটা তো আমি পারবো না। আমি তো আমার বলে কি না, এটা তো ভাঙতে হবে নিজেকে, গন্ডির বাইরে যেতে হবে। এটা গন্ডির বাইরে যাওয়ার ব্যাপার না, এটা পার্সোনালিটির বাইরে যাওয়ার ব্যাপার। আমার পার্সোনালিটির সাথে এটা যায় না, আমি তো এটা করতে পারবো না। সো দ্যাট সে আর জীবনে আমাকে কোনো শোতে ডাকেনি। দুই যে শোটা বাদ দিয়ে দিলি, সেই শোতে তো অন্য কেউ আবার আসছে, তাই না? আরেকটা ফিমেল প্রেজেন্টার উনি আসছেন। তোরা তো হাতে গোনা অল্প কয়েকজন আছিস, তো মানে প্রথমত রেশারেশি হয় কিনা তোদের মধ্যে, এটা একটু বুঝতে চাই। আর মানে এই ব্যাপারটা তুই যে ছেড়ে দিলি, তোর খারাপ লাগে না? মানে ভালো একটা, আমার না খারাপ লাগে না, আমার দেখতে খুব মজা লাগে যে সিরিয়াসলি এই শোটাও কেউ করছে, তখন ফানি লাগে বিষয়টা। আমার কখনোই কোনো শো নিয়ে রিগ্রেট হয় না, বিকজ আই এম নট হাংরি। অনেক প্রেজেন্টার আছে যারা অনেক হাংরি, যদি জানতে পারে যে অমুক ডেটে অমুক জায়গায় একটা শো হবে, ও জাস্ট আধা ঘন্টা ব্রেনস্টর্মিং করবে যে কার কাছে গেলে আমি শোটা পাবো, করে ও ফাইন্ড আউট করে ওই লোককে ধরে শো নিয়ে নিবে। এরকম আছে প্রেজেন্টার, এটা অনেকে মানে আমার কথার সাথে রিলেটও করে ফেলতে পারবে। বাট আমার ওই পরিশ্রমটা না, আমার এঙ্গেজমেন্ট
পাওয়ার খুব খারাপ। আমি মানুষকে অলওয়েজ পোক করতে পারি না, ভাই আমাকে শো দেন, ভাই আমাকে শোতে নেন। ওই কমিউনিকেশনের গ্যাপ আমার একটা বড় ব্যাপার আছে। আর এখন যেহেতু আরেকটু ব্যস্ত হয়ে গেছি গুগলস নিয়ে, এখন আমি আরো ফোকাস করি না যে কে কোন শো করছে, করুক ভাই। আমাকে যদি ভালো শো এর অফার করে আমি করি, ভালো শো এর অফার না হলে আমি জাস্ট করি না, নিজের মতো চুপচাপ আছি। সো শো নিয়ে কারাকারি করার ব্যাপারটা আমার কাছে খুবই খুবই সিলি লাগে। ওকে, লেগ পুলিং হয় কেউ কারো? হয়। এখন আমার নামে অনেক বদনাম আছে, আমি নাকি খুবই হুটহাট বলে ফেলি অনেক কথা, যেটা হয়তো বলা উচিত না, ঠোঁটকাটা টাইপের। বাট আমি কন্ট্রোল করতে পারি না, আমি কন্ট্রোল করতে পারি না। আমার কেন যায় না, হয় না আমাকে দিয়ে। আমি অনেক চিন্তা করি, আচ্ছা কিছু বলবো না, আচ্ছা কুল ডাউন, বলার দরকার নেই, বাট স্টিল কেন যেন আমি পারি না, হয়ে যায়। কিছু একটা অন্যায় আমার সামনে দেখলে আমি চুপ থাকতে পারি না। এটা আমার বাইবর্ন একটা, আমি পাওয়ার বলতে পারি, নেগেটিভ একটা এনার্জিও বলতে পারি, বা পজিটিভ এনার্জিও বলতে পারি, আমি জানি না কে কিভাবে নিবে, বাট এটা আমি পারি না কন্ট্রোল করতে। সবাই তো সবকিছু কন্ট্রোল করতে পারে না। এটা আমাকে অনেকেই বোঝে, আচ্ছা তুমি যে এটা বললা ওকে, ও তো ওর তো অনেক লিঙ্ক আপ, তুমি তো অনেক শো পাবা না, ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে মনে হয়েছে এটা আমি বলে দিয়েছি, শেষ। ধর আমি তোকে এইভাবে বুঝাই বলি, মনে কর একটা একটা করে বলি, যারা এখন সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন তাদের জন্য কিছু বলার আছে কিনা? নানান রকম কন্টেন্ট নিয়ে আমরা কথা বললাম, নানান রকম কন্টেন্ট আছে যেগুলো আসলে অনেক সময় ফ্যামিলি সবাই একসাথে মিলে দেখা যায় না, তাদের জন্য কোনো আহ্বান আছে? না, আসলে যারা এই ধরনের কন্টেন্ট বানায় ওরা তো আসলে একদম কি বলবো সুচিন্তিত কন্টেন্ট। ওরা তো জানে যে আমি এই কন্টেন্টটা ভাইরাল করবো জন্যই ওরা বানায়, ওদের একটা পারপাস থাকে, ওরা সেই পারপাসটা সার্ভ করে। ওদেরকে আমি কিছু বললে ওরা শুনবে না, না বললে ওরা শুনবে না, কারণ ওদের পারপাস ওরা সার্ভ করবেই। বাট এই যে আমরা শব্দগুলো ব্যবহার করি, আমরা যারা সচেতন মানুষ, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে চালায়, যারা স্পন্সর, যারা বড় বড় ব্র্যান্ড ওদেরকে টাকা দেয় যেই কারণে ওরা এই ধরনের কন্টেন্ট বানায়, তারা যদি বুঝতে পারে যে কোনটা ইনফ্লুয়েন্স, কোনটা উপস্থাপক, কোনটা আসলে প্রমোট করা উচিত, কোনটা উচিত না, সেই সামাজিক দায়বদ্ধতাটা যদি তাদের মধ্যে আসে, আমার মনে হয় সবকিছু সলভ হয়ে যাবে। রাইট। কারণ আমি যখন টাকা পাবো না, আমি নোংরামি করে, তখন আমি তো করবো না নোংরামিটা। এটা একটা দারুণ কথা বলছিস, যারা আসলে এই নোংরা কন্টেন্ট বানাচ্ছেন তারা জেনে শুনে বানাচ্ছেন, তাদের সারাউন্ডিং এ যারা আছেন তারা অ্যাট লিস্ট সচেতন হতে পারেন। আমার কোম্পানির কথা যদি বলি, গুগলস যদি কখনো আরো বড় হয়, গুগলস থেকে আমরা হয়তো অনেক ধরনের প্রমোশন করব, অনেক কিছুই করব, কিন্তু আমি তো কখনো আমার কন্টেন্টকে ভাইরাল করার জন্য আমি এমন কিছুকে সাপোর্ট দিব না, বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আসবো না যার হয়তো মিলিয়ন ভিউজ আছে, তার থেকে হয়তো আমি 100 ক্লায়েন্ট পেয়ে যাব, কিন্তু ওর কন্টেন্ট ইনফ্লুয়েন্স করাটা ঠিক হবে না। আমার সোশ্যালি আসলে দায়বদ্ধতার সাথে সেটা যায় না, সেটা তো আমি কখনোই করবো না। সো প্রত্যেকটা কোম্পানিকে, ছোট হোক বড় হোক, তারা যদি 2 টাকাও কোনো ইনফ্লুয়েন্সারকে দেয়, আমার মনে হয় যে জেনে বুঝে দেওয়া উচিত যে আসলে এই কন্টেন্টটা কি কন্টেন্ট হতে যাচ্ছে। এটা সোশ্যালি যখন আমি আপলোড করব, তখন মানুষের কাছে এটা নেগেটিভিটি ছড়াবে না পজিটিভিটি ছড়াবে। 2 টাকা হোক, 2000 হোক, 2 লাখ হোক, আমার মনে হয় যদি এই সচেতনতা আসে, সব সলভ হয়ে যাবে। আপনারও দায় আছে। আপনি যদি বলেন যে না আমার কোনো দায় নাই, আপনি যে স্পন্সর করলেন আপনার দায় আছে। অফ কোর্স, অনেক বড় দায় ওর। সেকেন্ড, মিডিয়াতে এই ধরনের আলো আসবেই গ্রুপ যেন আর না আসে, এইটা নিয়ে তোর সহকর্মীদের কিছু বলবি? কারণ যদি কখনোই আলো আসবেই আসে, তখন তোর কোনো না কোনো সহকর্মীতে এটার মধ্যে থাকবে আসলে। সো মিডিয়ার এই মানুষগুলা যারা আসলে মিডিয়াতে কাজ করে আরো সহনশীল হওয়ার কথা, আমরা তাদেরকে যে হিংস্র হিসেবে দেখছি, তোর কি পরামর্শ থাকবে যারা আসলে এখনো কোনো সাইড নেয় নাই? হয়তো আসলে কি কিছু মানুষ বাইবর্ন এরকম হয়, সবাইকে যদি আমি শিল্পী বলি সেটাও ভুল হবে। অনেকে হয়তো অনেক ভালো অ্যাক্টিং করে, কিন্তু পার্সন হিসেবে একজন শিল্পী কিন্তু তার আদ্যপান্ত শিল্পী হতে হবে, তার পার্সোনালিটি ভালো হতে হবে, তার মধ্যে পজিটিভিটি থাকতে হবে, তার হয়তো অ্যাক্টিং বলি বা অ্যাঙ্কারিং বলি বা যেই স্কিলটা সেটাও ভালো হতে হবে। সো ফুল প্যাকেজ তো আমরা সবার মধ্যে পাবো না। কেউ হয়তো ভালো অ্যাক্টিং করে কিন্তু ও শিল্পী না, কারণ ওর মধ্যে ভালো মানসিকতা নাই। সো আমি চাইলেও সেটা আসলে কনভার্ট করতে পারবো না, বাট হ্যাঁ ডেফিনেটলি চাইবো যে যারা আসলে এই সেক্টরে অ্যাটলিস্ট কাজ করতে আসে, তাদের কাছ থেকে মানুষ তো পজিটিভিটিটাই চায়। সো তারা যেন অন্তত ওইটা কনসিডার করে যে মানুষের ভালোবাসায় আমি আজকে জনপ্রিয় হয়েছি, মানুষের ভালোবাসায় আজকে আমি এই জায়গাটায় এই অবস্থান করছি। সো মানুষকে রেসপেক্ট করে মানুষের যাতে ভালো হয় অতটুকু দায়বদ্ধতা আমার মধ্যে থাকা উচিত। আচ্ছা, একটা কথা খুব পিক করতে ইচ্ছে করলো, তুই বলছিস যে অভিনয় ভালো হতে পারে, গান ভালো গাইতে পারে, কিন্তু সে যদি ভালো মানুষ না হয় তাহলে তাকে শিল্পী বলা যাবে না। শিল্পী হচ্ছে একটা কমপ্লিট একটা প্যাকেজ হতে হবে। তার পার্সোনালিটি স্ট্রং হতে হবে, তার মধ্যে পজিটিভিটি থাকতে হবে, তাকে ভালো মানুষ হতে হবে, তার ভালো বিহেভিয়ার থাকতে হবে, তার আর যেই গুণটার কথা বললাম গান বলি বা সেটা তো থাকতেই হবে।
অ্যাক্টিং বলি, সেই স্কিলটা তো থাকতেই হবে। তার মানে আপনি জনপ্রিয় হতে পারেন, আপনি ভালো অভিনেত্রী হতে পারেন, নট নেসেসারিলি আপনি হতে পারবেন না। তার মানে যেই শিল্পীদের নামে রিসেন্টলি হয়তো মাদক নিয়ে কথা আসলো, যদি প্রমাণিত হয়, তার মানে উনি শিল্পী না আসলে। রিসেন্টলি টাইমে আমরা দেখেছি কিছু মাদক নিয়ে আসলে সে কার কার হ্যাম্পার করছে, কোনো ক্ষতিকারক কিছু করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। সে মাদক নিয়ে বলছে কিনা লাইভে এসে আমি মাদক খাচ্ছি তুমিও খাও, সেটাও দেখতে হবে। সো সেটা যদি না করে তাহলে কারো পার্সোনাল লাইফে আমি ইন্টারফেয়ার করতে চাই না। ওকে, ওটা নিজের মধ্যে রাখতে চাস, আন্ডারস্টুড। এবার একটু দেশ নিয়ে বল, যে দেশ নিয়ে আসলে তোর যে বয়স, এখনকার যারা এই তরুণ সময় যারা আন্দোলন করলো, বেসিক্যালি তুইও নিজেও আন্দোলনের একটা অংশ, তোর দেশ নিয়ে আসলে কি স্বপ্ন? যারা এখন দেশ চালাচ্ছে তাদের জন্য কিছু বলতে চাস, বা যারা ভবিষ্যতে দেশ চালাবে তাদের জন্য কোনো কিছু বলতে চাস কিনা? আমি জানি না আসলে কি বলা উচিত। ডেফিনেটলি দেশ যেভাবে চলছে সেটা নিয়ে আমি স্যাটিসফাইড না, আগেও ছিলাম না, এখনো না। কখনোই আসলে স্যাটিসফাইড হওয়া পসিবল না, কিছু কিছু ল্যাকিংস তো থাকবেই। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে এখন তো পুরো বিশ্ব কানেক্টেড না, কোন দেশে কিভাবে দেশ চালাচ্ছে, কিভাবে জনগণকে এডুকেট করছে সেটা তো আমরা জানি খুব সহজ ঘাটাঘাটি করে। সো আমার কাছে মনে হয় যদি আমরা একটু গোল সেট করতে পারি যে এই ওয়েতে আমরা আগাবো, তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যদি গোল না সেট করি, বা গোল সেট করলাম কিন্তু আমি রাস্তা সেট করতে পারতেছি না, আমি এদিক যাবো আমি জাস্ট ম্যাপ হারাই ফেলতেছি, তাহলে হবে না। জাস্ট আমাকে গোল সেট করে ওইটাতে আমি কিভাবে পৌঁছাবো, রোড ম্যাপটা ক্লিয়ার করতে হবে। সেটার জন্য আমরা অনেক দেশকে আইকন হিসেবেও নিতে পারি, যে হ্যাঁ আমি ওই দেশ কিভাবে 10 বছর আগে কিভাবে করে আসলে এই জায়গায় এসছে সেটাকেও ফলো করতে পারি, বা যে কোনো ওয়ে আমরা ফাইন্ড আউট করতে পারি। আর এখন যারা দেশ চালাচ্ছে সবাই এডুকেটেড মানুষ, তাদের প্রতি আস্থা ভরসা সবারই অনেক বেশি। এখন তো আর আগের মতো নেই যে আসলে যে কেউ এসে বসে পড়লো। এখন তো যারা আছে সবাই এডুকেটেড, সবাই নলেজেবল, সবাই নলেজ রাখে। যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি 3.0 নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সেটা আরো আগে, বাট এখন তো সে 3.0 নিয়ে কাজ করে আরো ফেমাস হয়েছে। সো তার যে থট সেটাকেও যদি আমরা কাজে লাগাতে পারি, সেটার এক্সিকিউশন প্ল্যানটাও যদি বাংলাদেশে হয়, বাংলাদেশ অনেক ভালো করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আমার শোতে আসার জন্য। তুই আমার অনেক পছন্দের একটা ছোট বোন, তুই সেটা জানিস। এবং যেটা বলছিলাম যে আমি যে কয়টা মানুষের ট্রান্সফরমেশন দেখে প্রাউড, তার মধ্যে তুই একজন। এবং আমার এখন আমি জানি না, তখন হয়তো তোর পরিচয় দিতে ভালো লাগতো যে সালমান ভাই আমার ভাই, কিন্তু এখন আমার পরিচয় দিতে ভালো লাগে যে সোনিয়া রিফাত আমার ছোট বোন। সো দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, এন্ড অনেক কথা বললাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।